হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক গাইড। দেখো বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর নুন কবিতাটি পড়াবো। তো নুন কবিতাটা পড়ার আগে আমরা লেখক সম্বন্ধে দু তিনটি লাইন জেনে নেব, যেটা আমাদের পরীক্ষা খাতায় লেখার ক্ষেত্রে ভালো হবে। শৈশবে লেখক তার বাবাকে হারিয়েছেন এবং ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে তার মাকে হারিয়েছেন। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং তারপর থেকে তার জীবন হত দরিদ্রতার মধ্যে দিয়ে জীবনটা পার হয়। এবার সেখান থেকেই কবিতাটার জন্ম। আর আমাদের আশেপাশে দেখতে পাবো আমরা যে কত খেটে খাওয়া মানুষ বসবাস করছে এবং তাদের মূল যে জিনিস খাবার খাওয়ার, সেটা হচ্ছে নুন নুন বা লবণ, যেটা এখন হয়তো খাবারের সোর্সটা সবার কাছে মিটে গেছে, কিন্তু আমরা যদি লেখকের দিকে তাকাই, লেখক যখন কবিতায় লিখছেন তখন জন্মটা হচ্ছে লেখকের ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছুদিন পরে। এবার যখন কবিতাটা লিখছেন, খুব বেশি সময় ধরে যে লিখছে তা না, খুব বেশি দিন পরে। কারণ ক্লাস বয়স ওর যখন 22, তখন তিনি দেশ পত্রিকার জন্য লিখতে শুরু করেছেন এবং সেখানে সম্পাদকের কাজ করছেন অল্প বয়সেই। এবার কবিতাটা যে লিখেছে সেটা কোন কারণে, কোন হেতুক, সেটা জানলাম। এবার আমাদের জানতে হবে কবিতার মূল বিষয়বস্তু কী বলছে। কবিতার মূল বিষয়বস্তু দেখতে গেলে আমরা দেখতে পাবো যে একটা হতদরিদ্র মানুষের সংসার বা নির্যাতিত নিপীড়িত মানুষের সংসারে খেটে খাওয়া দিন খেটে খাওয়া মানুষের জীবন কীভাবে পালন করে বা জীবন কীভাবে উদযাপন করে সেটা দেখা গেছে। কবিতাটা যদি পড়ি তো দেখতে পাবো, দেখো লেখা আছে নুন জয় গোস্বামী। প্রথম দু লাইন পড়বো, তারপর দু লাইনের শব্দার্থ সহ মানে বলবো, তারপরে দু লাইন পড়বো, এভাবেই পড়বো। দেখো, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কবিতা বা গল্প পড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে জিজ্ঞাসাচিহ্ন, ছেদ, কমা, সেমিকোলন এগুলো যদি একটু ধরে ধরে পড়ি না, তবে কবিতা কিংবা গল্প পড়তে আমাদের সুবিধা হয় বা কবিতা গল্প আমরা বুঝতে পারি। আমরা তো অল্পে খুশি, আমরা বলতে এখানে দিন খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর মানুষ তাদের কথা বলা হয়েছে। এবং তারা বলছে যে কোনো একজনকে মানুষ, খুব জয় গোস্বামী তার হাতিয়ার করেছে বা তার মুখ দিয়ে কথাগুলো বলছে, যে বলছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। যারা অল্পে খুশি হয় তাদের দুঃখ করে কোনো লাভ নেই বা তারা দুঃখ করেও না। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। যারা দিন আনে দিন খায় তাদের উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ কোনো আশা থাকে না। তাদের বছরে দুটো শাড়ি কিংবা জামা কাপড় বা কিছু খাবার হলেই তাদের বছর চলে যায়। তারপর দেখো, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। কি বলছে? চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। যারা গরিব হয়, যারা নিম্ন শ্রেণীর মানুষ হয়, যাদের বাড়ি এখনো পাকা হয়নি বা তাদের বসবাস করার এখন জায়গা নেই, তাদের কিন্তু জীবন অসুখে এবং ধার দেনাতে যায়। কারণ তাদের ইনকাম প্রচণ্ড কম হওয়ার কারণে তারা কি করে, কোনো বড় মানুষের কাছে ধার নেয়। সেই ধারের যন্ত্রণা সহ্য করে তাদের বাঁচতে হয়, সেই সাথে তাদের শারীরিক অসুখ জড়িয়ে ধরে। শরীরের প্রয়োজনীয় খাবার যদি না পাওয়া যায় বা না পায় কোনো শরীর, তবে সেটা অসুখের কবলে পড়বেই। সেই কারণে বলছে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। তারপর লাইন দেখো, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। এখানে দু ভাইয়ের কষ্ট, তাদের কষ্ট ভোলবার জন্য একটা কথা সবাই একটা জিনিস লক্ষ্য করবে সবাই, যারা গরিব হয় তারা কিন্তু প্রায় নেশা করে। সবাই বলছি না, প্রায় নেশা করে তাদের দুঃখ কষ্ট ভোলবার কারণে। আদেও কি নেশা করে কোনো দুঃখ কষ্ট ভোলা যায়? তবু তারা কি করে, যে মাদকদ্রব্য কিংবা গাঁজা এসব কিছু খেয়ে তাদের কষ্টটা অ্যাটলিস্ট ভোলবার চেষ্টা করে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। কি বলছে? সব দিন হয় না বাজার, কাজ তো প্রতিদিন হয় না। এবার যেদিন কাজ হয় সেদিন মাত্রা ছাড়া বাজার হয়।
তারপর বলছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গরিব তার শখ আহ্লাদ বলে একটা জিনিস আছে, তার চেষ্টা করে তাদের শখ আহ্লাদগুলো পূরণ করার। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাজার প্রতিদিন করতে পারে না, তবুও যেদিন কাজ করে বা কাজ হয় সেদিন কি হয়, তাদের বাজারটা হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। শখ মানুষের সবসময় থাকে, সে বড়লোক বা গরিব যাই হোক না কেন, তাদের শখটা সবসময় কাজ করে। সেই শখের বশে বলছে যে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায়? পুতবো মানে লাগাবে, গাছটা কোথায় লাগাবে বা রোপণ করবে, সেটা বলছে যে কিন্তু পুতবো কোথায়? ফুল কি হবে তাতে? তারা শখের বশে বলছে, শখ তো শখ সবার আছে, কিন্তু সেই শখটা পূরণ করার যে টাকা সামর্থ্য সেটা কিন্তু সবার থাকে না। সেই কারণে বলছে যে কিন্তু পুতবো কোথায়? ফুল কি হবে তাতে? বড়লোকের কি হয়, শখের বাগান করে, শখের বাগানের জন্য ফুল গাছ কিনে আনে এবং সেখানে কি হয়, তাদের ফুল গাছে ফুল ফোটে। সরে বন্ধুরা, দেখো তারপর থেকে দেখবা বড় লোকেরা শখের বাগান করে, সেখানে গোলাপ ফুল বিভিন্ন ফুলের গাছ লাগায়, তাদের শখ পূর্ণ হয় কারণ তারা ফুল গাছটা দেখাশোনা করতে পারে, তারা যে জায়গা থেকে বাগান করে। কিন্তু গরিবের কি কি বলছে, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা তো কিনে আনলো শখের বশে, কিন্তু কি করবে, লাগাবে কোথায়, গাছটা রোপণ করবে কোথায়, সেই জায়গাটুকু নেই। আবার বলছে যে ফুল কি হবে, এ একটা আফসোস বা একটা অনিশ্চয়তা কাজ করে তাদের মধ্যে। সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। ফুল কি হবে তাতে, গাছ যে রোপণ করলাম সেটাকে ফুল হবে, সে বলছে তারপর বলছে সে তো অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। তারপর সেই দুঃখ কষ্ট ভোলবার জন্য তারা আবার সেই গঞ্জিকাতে টান দেয় বা গাঁজা খায়। তারা বলেন দেখো, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? আমরা তো এতেই খুশি, দুঃখ কষ্ট ভোলবার জন্য গাঁজা পান করছে, খাওয়ার জন্য নুন ভাত, কাপড় পরার জন্য দুটো কাপড়। তা বলছে আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? আর বেশি ছাড়া তারা চায় না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। যখন বাজার করতে পারে বা কোনো কিছু কিনতে পারে তাদের হেসে খেলে জীবন যায়, আর যখন কোনো কিছু করতে পারে না তাদের কষ্টে জীবন যায়। তারা বলছে এভাবেই আমাদের দিন চলে যায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারপর দেখো, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। মাঝে মাঝে কি হয়, তাদের দিন চলে না, দিন চলে না বলতে কি, তাদের বাজারঘাট করতে পারে না, খাবার দাবার বাড়ি থাকে না, সেই কারণে বলছে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। সেই দুপুর রাত বলতে দুপুর 12টা, রাত্রি 12টা 1টা এই সময় তারা বাড়ি ফিরে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কি বলছে, দুঃখ করে বলছে, একজন অনাক্লিষ্ট দুঃখ পীড়িত মানুষ, গরিব মানুষ, এখন এইরকম মানুষ খুব খুব কমই আছে, তবুও গ্রামগঞ্জে না থাকলেও শহরের আনাচে কানাচে গলিতে গলিতে যে বাস করে, সেই মানুষের খাবার আর পোশাক পরার অভাবটা কিন্তু এখনও আছে। শহর বলে শহরের একদিকে বড়লোক বড়লোক আর গরিব গরিব হয়েছে, কিন্তু গ্রামে কি হয় সেটা হয় না। গ্রামে সবার খাবার অন্তত শস্য কিংবা বলো খাবার দাবার অন্তত মজুদ থাকে, অন্যের বাড়ি থেকে চেয়েও খেতে পারে, কিন্তু শহরে কিন্তু সেই অবস্থাটা নাই। এটা কিন্তু খুব খারাপ এবং একটা জঘন্য ব্যাপার। পাশের বাড়িতে কে আছে সেটাই আমরা লক্ষ্য করি না। তারপর দেখো বলছে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা হাতে। সারাদিন ঘুরে ফিরে কাজ নেই, কাজ পায়নি, তারপরে কি এসছে, রাত্রি বাড়ি আসছে। কখন রাত্রি? রাত্রি দুপুর রাতে। তারপর খেতে বসে রাগ চড়ে যায়। খেতে বসে রাগ চড়ার কারণ কি না, নুন নেই ঠান্ডা ভাতে। আমাদের এখনও এরকম মানুষ আছে যাদের সংসার চলে না, অথচ এমন কিছু পরিবার আছে যাদের সংসারে খাবারের কোনো অভাব বলতে কিছুই নাই। তারা সেই খাবারটা খায় না, ইচ্ছে করে খায় না, ফেলে দেয়। হোটেলে কি হয়, খাবার এখন ফেলে দেওয়া হয়, বেশিরভাগ খাবার ফেলে দেওয়া হয়, কিন্তু কোনো গরিবকে দেওয়া হয় না। তারপর দেখো, রাগ চড়ে যায়, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। কার মাথায় চড়ে? একজন জনৈক মানুষ যার মাথায় রাগ চড়ে এবং সে তার উপরে চড়ে। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। যখন
এটা হয়, তাদের খাবারে কিছু থাকে না, বাড়িতে ফিরে এসে দেখছে ঠান্ডা ভাত আছে, অথচ ভাতে নুনটুকুও নেই, তখন তাদের মাথা ঠিক থাকে না। তখন তারা নেশাগ্রস্ত হয়ে পাড়া নিজের ভাইয়ে ভাইয়ে কিংবা বাপ ছেলেতে কী হয়, মারামারি করে, চিৎকার করে, পাড়া প্রতিবেশীর কে কী করে, কষ্ট দেয়, বা যেটা আমরা যদি ভাবে কষ্ট দেয়, অথচ সেটা হচ্ছে তাদের কি, তারা কিছু বলতে পারে না, তাদের প্রতিবাদের জিনিস সেটাই। তাদের ভগবান বা আল্লাহ বলো, যাই বলো, তাদের সৃষ্টি করেছেই এভাবে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, সারা পাড়া যে মাথায় করি তাতে কার কি যায় আসে, কেউ কি কাছে দেখে, সবাই তো মুখ ফিরিয়ে চলে যায়। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। খুব কষ্ট করে বলছেন লেখক, সে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, যে আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমরা যারা এখনও জোম্যাটো হোটেল এটাতে খাচ্ছি, তারা কিন্তু কখনোই বুঝবো না যে এতটুকু লবণ বা নুন একটা দরিদ্র লাঞ্ছিত পীড়িত মানুষের সংসারে কত বড় একটা জিনিস। সেটা হয়তো সেদিনই বুঝতে পারবো যেদিন সেই অনাহারে জীবন কাটবে, তাছাড়া তার আগে কেউ বুঝতে পারবে না। একটা কথা আছে, কেউ কারোর দুঃখ বোঝে না, বুঝবেও না। সমাজ এখনও সেই রকমই আছে, কেউ কারোর দুঃখ বুঝেনি, বুঝবেও না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করবে। এরপরে নতুন গল্প নিয়ে আসবো, তোমাদের কবিতা নিয়ে আসবো, গল্প না, সরি, কী আছে দেখি, সেটা হচ্ছে দীপান্তরের বন্দিনী। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম লেখা, খুব ভালো। একবারে যখন দেশ স্বাধীন হয়নি, আমাদের ভারতীয়রা যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সে জেলে বন্দি, সেই সব কাহিনী নিয়ে কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। তারপর বাড়ির কাছে আরশিনগর পড়বো। তারপর আমার ফেভারিট সেটা হচ্ছে নীলধ্বজাপতি জনা, এগুলো পড়বো আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য ভিডিওতে।